জীবনানন্দ দাশ মহাশয় এখানে আসেননি। যদি আসতেন তবে হয়তোবা আরেকটি অসাধারণ কবিতা পেত বাংলা সাহিত্য। সুনীলবাবু এখানে এলে লিখতেন আরেকটি কালজয়ী উপন্যাস। ফেলুদা, তোপসে আর জটায়ুর আরেকটি রহস্য রোমাঞ্চ গল্প আমরা পেতেই পারতাম যদি শ্রী সত্যজিৎ রায় মহাশয় এখানে আসতেন। আমরা দেশে বিদেশে অনেক জায়গায় ঘুরেছি, তার মধ্যে অনেক জায়গায় স্বর্গের সমতুল্য। এটা সেরকমই একটা জায়গা। আপনার মনের থামাচাপা পড়া সূক্ষ্ম সুকোমল আবেগগুলো আবার প্রকাশিত হবে এই জায়গায় এলে। আপনার মনের যে কবিসত্তাকে আপনি হত্যা করেছেন আপনার দৈনন্দিন জীবনের তাড়নায়, তাকে আবার বাঁচিয়ে তুলতে চাইলে চলে আসতে পারেন এখানে। শুধু ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর অন্যতম সুন্দর জায়গার সঙ্গে আজকে পরিচয় করাবো আপনাদের। পূর্ব অরুণাচলের মেচুখার প্রাকৃতিক সৌন্দর্য দেখে শুধু যে মোহিত হয়েছিলাম তাই নয়, বিস্ময়ে বাকরুদ্ধ হয়েছিলাম। একটা দারুণ সুন্দর রোদ ঝলমলে দিন মেচুকা উপত্যকায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মেচুকা ভ্রমণের গল্পে। পাহাড়, উপত্যকা, নদী, পাতাবাহারি জঙ্গল সব মিলিয়ে অদ্ভুত সুন্দর এই জায়গা মেচুকা। এই মেচুকার ল্যান্ডস্কেপ এতটাই সুন্দর, এত অপরূপা যে আপনার মোবাইলের মেমোরি বা ক্যামেরার মেমোরি কার্ড ফুরিয়ে যাবে ছবি তুলতে তুলতে। আপনি ক্যামেরা বা মোবাইল বন্ধ করতে পারবেন না, নিজের চোখ দিয়ে দেখতে দেখতে আপনার মন প্রাণ ভরে যাবে। অসাধারণ সুন্দর এই মেচুকা উপত্যকা, অপূর্ব অপরূপা। এটা কিন্তু শিয়াম নদী, সেই শিয়াম নদী যা আলোর থেকে আমাদের সঙ্গ নিয়েছে। আলোর ওখানে স্থানীয় নাম ছিল ইয়াংগাপচু, আর এখানে এই নদীর নাম হচ্ছে ইয়ারগাপচু। যারা প্রকৃতি ভালোবাসেন, প্রকৃতির সৌন্দর্য খুঁজে বেড়ান ভারতবর্ষের আনাচে কানাচে, তারা একবার আসবেন এই জায়গায়। মেচুকা শব্দের মানে আছে মে বা মেন, মেনচুকা বলে অনেকে, মেচুকা বলে। তো মে বা মেন কথাটার মানে হচ্ছে ঔষধি। চু মানে আপনারা সবাই জানেন নদী, আর খা মানে হচ্ছে বরফ, মানে ঔষধি গুণসম্পন্ন বরফ গলা জল। তাই হচ্ছে মেচুকা শব্দের মানে বা মেনচুকা শব্দের মানে বরফ গলা ঔষধি গুণসম্পন্ন জল। এ ছাড়া যাবে না, পান করতে হবে। আহা, অসাধারণ জল। এখানে এলে এই জলটা অবশ্যই পান করবেন, মিষ্টি ঠান্ডা জল। শরীর মন মাথা সব জুড়িয়ে গেল। মেচুকাতে প্রধানত বাস হচ্ছে মেম্বা উপজাতির, আর সেই সঙ্গে রেমো, তাগিন এইসব উপজাতিরা তো রয়েছে। এই পে হো আপ? क्या नाम है आपका? याप्पा। याप्पा? हाँ, याप्पा कुचुंग। याप्पा कुचुंग। हाँ। अच्छा, बहुत सुंदर जगह है आपका, और आप भी बहुत खूबसूरत हो। वाह, कुछ। हाँ। স্থানীয় মানুষদের মধ্যে তিব্বতীয় বৌদ্ধ ধর্মের প্রভাব সবচেয়ে বেশি। মেচুকায় অসাধারণ সুন্দর উপত্যকা সে তো আছেই, কিন্তু নভেম্বর ডিসেম্বরে এলে আরও একটা জিনিস দেখতে পাবেন, চমৎকার ফল কালার, দারুণ সুন্দর রং এখন জঙ্গলের। পুরো জঙ্গল মনে হচ্ছে পাতাবাহারে মোড়া। কোথাও পাতার রং গাঢ় সবুজ, কোথাও হালকা সবুজ, কোথাও হলুদ, কোথাও বা গোল্ডেন ইয়েলো, কোথাও লাল।
অসাধারণ সুন্দর ফল কালার এই সময় অরুণাচলে। আমাদের উত্তরবঙ্গের মতো এখানেও দিন শুরু হয় একটু দেরিতে, মানুষজন একদম ভোরবেলায় ওঠেন না, মোটামুটি সকাল 10টার পরে লোকজনের দেখা পাওয়া যায়, বাজারও হলে তারপরে। অরুণাচল বেড়ানোর সব থেকে ভালো সময় সেপ্টেম্বরের 3rd সপ্তাহ থেকে জুন মাসের এন্ড পর্যন্ত। অরুণাচলের বিভিন্ন সময় বিভিন্ন রূপ থাকে। আপনারা যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসেন তাহলে কিন্তু মেচুকার চারিদিকে বরফও দেখতে পাবেন। তো বরফ দেখার জন্য মেচুকা আনিতে বেস্ট সময় জানুয়ারি আর ফেব্রুয়ারি। সেপ্টেম্বর এন্ডে যদি আসেন, সেপ্টেম্বর, অক্টোবর আর নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত এখানে, তখন অটম, শরৎকালের দারুণ ছোঁয়া পাবেন এখানে, মাঠে হলুদ ধানও পাবেন। আর সেন্ট্রাল অরুণাচলের জিরো আপনাদের দেখিয়েছি, আমরা যখন গিয়েছিলাম তখন মাঠের ধান কাটা হয়ে গেছে। নভেম্বর 3য় সপ্তাহ থেকে ডিসেম্বর এই সময় মাঠের ধান কাটা হয়ে যায়, ঠান্ডা পড়তে শুরু করে। জানুয়ারি ফেব্রুয়ারি বরফ, আর তারপর মার্চের পরে আসে স্প্রিং, বসন্তকাল। সেই সময় আবার অরুণাচলের আরেক রূপ এই দিকে। সুতরাং আপনারা যদি মে মাস প্ল্যান করেন, এপ্রিল মে জুন এই 3 মাসে আপনারা পাবেন এখানে স্প্রিং, বসন্ত ঋতু। আমাদের এবার এই অফবিট অরুণাচল ট্যুরের ক্লাইম্যাক্স পয়েন্ট ছিল মেচুকা। যদিও আলো থেকে মেচুকা যাবার প্রায় 190 কিলোমিটার রাস্তার বেশিরভাগটাই বেশ খারাপ। এখন 7টা 6 মিনিট, আমরা আলো থেকে 60 কিলোমিটারের মতো চলে এসেছি। এখনও বাকি 124 কিলোমিটার। এই 60 কিলোমিটার রাস্তা খুব ভালো ছিল, কিন্তু এখন রাস্তা খুব বাজে। 2025-26 এই রাস্তায় কাজ চলার জন্য গেট সিস্টেম করে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আলো থেকে রওনা দেওয়ার সময় গেটের সময় জেনে সেই মতো রওনা দেওয়া উচিত হবে ট্যুরিস্টদের। সকাল 5:30টায় আলো থেকে রওনা দিয়ে 1:15 এসে পৌঁছালাম 187 কিলোমিটার দূরের মেচুকায়। সব ধরনের মানের ও দামের হোটেল রয়েছে মেচুকায়। মেচুকা বাজারের ওপরে একটা মোটামুটি হোটেলে ছিলাম আমরা। মেচুকাতে এই হচ্ছে আমাদের রুম, ট্রিপল বেডরুম, ওয়াল টু ওয়াল উডেন ফিনিশড, খুব সুন্দর। এদিকে একটা আয়না, চেয়ার, টেবিল, পরিষ্কার পরিচ্ছন্ন, বিরাট বড় ওয়াশরুম এবং গিজার রয়েছে, আর রুমে একটা রুম হিটারও রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 6000 ফিট উচ্চতায় এই মেচুকা, দারুণ দারুণ জায়গা। আর আজকে রোদ ঝলমলে একটা সকাল। কালকে যখন এসেছিলাম আমরা তখন বৃষ্টি হচ্ছিল, আজকে সকালে রোদ উঠেছে এবং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই মেচুকা। এখানে আশেপাশে অনেকগুলো জায়গা রয়েছে দেখার। আমরা আজকে প্রথমে যাচ্ছি সামথেং ইয়াংচো মনাস্ট্রি, 400 বছরের পুরনো একটি মনাস্ট্রি। আমরা যাচ্ছিলাম ওল্ড গোম্পা, যেটা পাহাড়ের ওপরে, পথে নিচে পড়ল নতুন গোম্পা। মনাস্ট্রি বিল্ডিংটা ওইখানে। এখানে সব মিলিয়ে 108টা ছোট ছোট চোরতেন রয়েছে, মাঝে গুরু পদ্মসম্ভবার মূর্তি। বুদ্ধিজম, হিন্দুইজম এবং জৈনিজম এই 3টে ধর্মেই 108 এই নাম্বারটা কিন্তু বিরাট সিগনিফিক্যান্ট। কেন সেটা আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যারা জানেন। চলে এসেছি পাহাড়ের ওপরে সামথেং ইয়াংচাগ মনাস্ট্রি। এই যে সামথেং ইয়াংচাগ মনাস্ট্রি 400 বছরের পুরনো। এখান থেকে অসাধারণ সুন্দর দেখা যাচ্ছে মেচুকা, মাঝ দিয়ে শিয়াম নদী। আমরা উত্তর পশ্চিমে আছি মেচুকার, এদিকটা হচ্ছে পূর্ব দিক, এদিকটা উত্তর দিক। 400 বছরের পুরনো, মানে তাওয়াংয়ের থেকেও পুরনো মনাস্ট্রি এটা। পাহাড়ের ওপরে অপূর্ব সুন্দর মনাস্ট্রি। অন্যান্য মনাস্ট্রির ভেতরটা যেরকম হয়, এই মনাস্ট্রির ভেতরটাও সেরকমই, সাংঘাতিক কালারফুল। আর তিব্বতীয় তান্ত্রিক বুদ্ধিজম মানে বজ্রযানের বেশ প্রভাব রয়েছে এখানে। রয়েছে ভৈরবের মূর্তি আর গুরু রিম্পোচের মূর্তি। দোতলায় রয়েছে গৌতম বুদ্ধের মূর্তি। আমরা বুদ্ধিজমে প্রেয়ার হুইল সব জায়গায় দেখেছি, কিন্তু এই রকম প্রেয়ার হুইল আগে কোথাও চোখে পড়েনি। এখানে দেখুন আমাদের যে ভারতীয় পতাকা, তার যে 3টি রং, সেই রঙের প্রেয়ার হুইল, স্যাফরন, হোয়াইট, গ্রিন।
আমি জানি না এর মধ্যে প্রেয়ার হুইলের সেই মন্ত্র ওম মণিপদ্মে হুম লেখা আছে না হিন্দুস্তান জিন্দাবাদ লেখা আছে, কিন্তু যেটাই আছে সেটা থাক। এই প্রেয়ার হুইল ঘুরিয়ে অসাধারণ লাগলো, মনে হচ্ছে ঘোরানোর সাথে সাথে আমি বলছি ভারত মাতা কি জয়। ওল্ড মনাস্ট্রি থেকে নেমে আমরা একটা ছোট্ট গ্রামে এলাম, মেচুকার পাশেই। কি অসাধারণ সুন্দর গ্রাম দেখুন। এই গ্রামের নাম হচ্ছে লাহলুং ভিলেজ। মাঝে মাঝে মনে হয় কেন এই রকম জায়গায় জন্মালাম না। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে গুরু নানকের এখানে একটা মন্দির আছে, সেখানে গুরুদ্বারাও রয়েছে সেই জায়গা। কিন্তু যাওয়ার পথে যখন এই ব্রিজ ক্রস করছিলাম আমরা নেমে পড়লাম এই নদীর বেডের ওপরে। আনারস কাটা হচ্ছে। আজকে আমাদের ব্রেকফাস্ট হয়নি অত সকালে। হ্যাঁ, আনারস আর কিউই আছে। অত সকালে হোটেলের কেউ ওঠেনি। আনারস, কলা, বিস্কুট এগুলো দিয়ে আমরা কাজ চালাচ্ছি। এখানে শ্যাওলাটার রঙটা দেখেছেন? কি অসাধারণ লাগছে না এই শ্যাওলার রঙ। দেখি খেয়ে, ওয়াও, দেখি। অসাধারণ, চমৎকার। এইখানে বসে আনারস দিয়ে পিকনিক, ভাবা যায়? যখন ব্লগিং করা শুরু করেছিলাম তখন কি জানতাম এত কিছু হবে, এত কিছু পাবো। যাই হোক, একটা সেলফ স্যাটিসফ্যাকশান বলে কথা আছে না নিজের কাজে, একদম সেটা পাচ্ছি। দুমড়ে মুচড়ে নিংড়ে নিচ্ছি জীবনের আনন্দ। আর এর জন্য ধন্যবাদ প্রাপ্য আপনাদের। আপনারা সঙ্গে ছিলেন, আছেন, আশীর্বাদ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, সেই জন্যই আজকে আমরা এই জায়গায়। থ্যাংক ইউ সো মাচ, কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে। এবার কিউই দাও। এটা নাকি সাংঘাতিক ভালো খেতে। ওরে না, সত্যি ও ফাটাফাটি। আচ্ছা, কিউই জেনারেলি টক মিষ্টি হয়, এটা কিন্তু পুরো মিষ্টি। কি এরকম কিউই খাইনি আমি। আহা, প্রাণ ভরে গেল। ব্রেকফাস্ট আমাদের ভালোই হলো। হ্যাঁ, প্রথমে কলা, হ্যাঁ, মানে ফ্রুট স্যালাড যাকে বলে। হ্যাঁ। আচ্ছা, আমরা এই জায়গায় আনারসের সব আবর্জনা করেছি। আপনারা যারা কমেন্ট করবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমরা এগুলো কিন্তু সব প্লাস্টিকে ভরে নিয়ে যাব, ডাস্টবিনে ফেলবো। এবং আপনারাও প্লিজ তাই করবেন। আপনারা এইসব জায়গায় আসুন, ঘুরুন, বেড়ান। এইরকম ছোটোখাটো যদি পিকনিক করতে চান করুন, কিন্তু আবর্জনাগুলো যা হবে সঙ্গে নিয়ে যাবেন প্লিজ, একান্ত অনুরোধ। এই দেখুন, অরিজিৎ সব তুলে নিয়েছে ব্যাগে। এই জন্যই আনার ডাস্টবিন ব্যাগটা। রোদের তেজ কিন্তু সাংঘাতিক। টুপি সঙ্গে রাখবেন আর সানস্ক্রিন অবশ্যই মাখবেন, না হলে কিন্তু চামড়া পুড়ে যাবে। অসাধারণ সুন্দর রাস্তা দিয়ে 5 কিলোমিটার গিয়ে গুরুদ্বারা। এই হচ্ছে গুরুদ্বারা সাহেব তপো আস্থান। আমরা ঠিক সময় এসেছি। লঙ্গারে লাগ ভালো থাকলে খাওয়াও পেয়ে যাব। ছোট্ট একটা ব্রিজ পেরিয়ে সামনে রাস্তা, আর এখানে কি লেখা আছে দেখুন, ওয়াহে গুরুজি কা খালসা ওয়াহে গুরুজি কা ফতেহ। এই রাস্তাই চলে গিয়েছে গুরুদ্বারার দিকে। বেশি না, উত্তরাই পথে অল্প যেতেই চোখে পড়ল চারিদিকে পাহাড় আর সবুজের মাঝে ছোট্ট শান্ত গুরুদ্বারাটি। পেছনে আর ডান দিকে 2টি নদী বইছে, তাদের সঙ্গমও গুরুদ্বারার পেছনেই। এখানে লেখা রয়েছে ফ্রি লঙ্গার ফুড ফর অল 24 আওয়ার্স। খিদে ভালো পেয়েছে। এখানে জুতো রেখে মাথায়
রুমাল বেঁধে তারপর যেতে হবে। পারফেক্ট। প্রায় 509 বছর আগে গুরু নানক দেবজি এখানে এসেছিলেন। স্থানীয় লোকেরা বলেন নানক লামা, সেই জন্য স্থানীয় লোকেদের জিজ্ঞেস করলে গুরু নানক বলবেন না, বলবেন নানক লামার মন্দির কোথায়। क्या मिला? प्रसाद मिला है? ज़्यादा मत मांगना, प्रसाद थोड़ा सा लिया जाता है। এখানে একটা মিউজিয়ামও আছে। অপূর্ব সুন্দর জায়গা এটা, অপূর্ব সুন্দর মিউজিয়ামে। এখানে হিস্ট্রি অফ শিখস এখানে লেখা রয়েছে ছবি সহ, 10 শিখ গুরুর প্রতিকৃতি। আর মাঝে এখানে গোল্ডেন টেম্পলের একটা রেপ্লিকা। এই হলো মিউজিয়াম। পাশ দিয়ে একটা রাস্তা গিয়েছে এখানে সঙ্গম ঘাটে, দুটো নদী এসে মিলেছে এখানে। আচ্ছা, এখানে একটা ফোকলোর রয়েছে। স্থানীয় লোকেরা বিশ্বাস করেন গুরু নানক দেবজি যখন এখানে এসেছিলেন, দুজন সঙ্গীর সঙ্গে এসেছিলেন। ওখানে ওখানে একটা ব্রিজ কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে একটা পাথরের ওপর বসেছিলেন, সেই পাথরটাও এখনও রয়েছে, দেখাবো আপনাদের। আর ফোকলোরটা হচ্ছে যে নানক দেবজি যখন এসেছিলেন ওই পাথরের ওপর দুজন সঙ্গী নিয়ে তপস্যা করছিলেন, সেই সময় একটা বাঘ চলে আসে। আর সেই পাথরটা নাকি মাটির থেকে বেশ খানিকটা উঁচুতে উঠে যায় এবং রক্ষা করে গুরু নানক দেবকে এবং তার দুই সঙ্গীকে। এটা স্থানীয় মানুষেরা বিলিভ করেন। এবং এই যে গুরুদ্বারা, এটা স্থানীয় আর্মির রেজিমেন্ট মেনটেন করে। দারুণ সুন্দর লাগলো এখানে এসে, খুব ভালো লাগলো। চলুন এবার সঙ্গম ঘাটে যাওয়া যাক। বাধাই করা রাস্তা, খালি পায়ে অসুবিধে হচ্ছে না। এদিক দিয়ে একটা নদী আসছে আর ওখানে গিয়ে পড়েছে আরেকটি নদীতে। কোথায় আছি একবার দেখুন, রংটা অসাধারণ জলের। এটা এসেছে এই নদীটা, আর এটা গিয়ে মনে হয় শিয়মে পড়েছে, সামনে গিয়ে শিয়মে পড়েছে এই শাখা। আপনারাও যদি এই রকমভাবে অরুণাচল বেড়াতে চান, তাওয়াং তো রয়েছে, তাওয়াং বমডিলা শিলাপাস সেদিকটা তো রয়েছে, আর এদিকটা মানে জিরো সেন্ট্রাল অরুণাচল বা ইস্টার্ন অরুণাচল, মেচুকা, আনিনি, এই সব জায়গায় এভাবে বেড়াতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন এক্সপ্লোরার শিবাজি অ্যান্ড স্বপ্নদ্বীপ হলিডেজের সঙ্গে। এক্সপ্লোরার শিবাজি অ্যান্ড স্বপ্নদ্বীপ হলিডেজ প্রাইভেট লিমিটেড আমাদের কোম্পানি, এবং আমরাই ঘোরাবো আপনাদেরকে। নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের সঙ্গে যোগাযোগের নম্বর দেওয়া রইল, আপনারা আসতে পারেন। দল বেঁধে আসুন এবং সঞ্জীব আর অরিজিৎকে যোগাযোগ করতে পারেন, ওরা আপনাদেরকে সুন্দরভাবে প্ল্যান করে দেবে এই জায়গা ঘোরার জন্য। বাপ রে বাপ, পড়ে না যাই। এই যে আমি লাফটা দিলাম, কোনো আওয়াজ হয়নি, আমি ঠিকঠাক আছি। পৃথ্বীজিৎ যেখানে পাটা ভাঙলো ওখানে আমরা আবার যাব এবং ওই সিন রিক্রিয়েট করব। এবার আমি করব, কথা দিচ্ছি আপনাদের। আর সেখানে আপনারাও আমাদের সঙ্গে যেতে পারেন। আমরা আগামী বছর এপ্রিল এন্ড মে শুরু থেকে কৈলাস নিয়ে যাব। কৈলাস মানস সরোবর যাত্রার আয়োজন করছে আমাদের কোম্পানি এক্সপ্লোরার শিবাজি অ্যান্ড স্বপ্নদ্বীপ হলিডেজ প্রাইভেট লিমিটেড। আমাদের সঙ্গে আপনারা কৈলাস মানস সরোবর যেতে পারেন। যদি যেতে চান যোগাযোগ করতে পারেন নিচের নম্বরগুলোতে। আমরা কিন্তু এপ্রিল এন্ড মে থেকে সেপ্টেম্বর অবধি অনেকগুলো গ্রুপ নিয়ে কৈলাস মানস সরোবর তীর্থযাত্রার আয়োজন করছি। এবার লঙ্গরে খাওয়া, ওয়াও, চলুন বসে পড়ি। দারুণ খিদে পেয়েছে, সকালে ब्रेकफास्ट হয়নি। आज हम ब्रेकफास्ट भी नहीं किए। देखो नानक जी का कितना करिश्मा, ठीक है। सुबह ब्रेकफास्ट नहीं मिला था, भूख लगा है। पंजाब गए हो कभी? हाँ, पंजाब गए हो? नहीं पंजाब गए ना, बहुत बार गए। आप किसी भी गुरुद्वारा में जाओगे आप हाँ हाँ, वो तो पता है। हाँ, थैंक यू। बैठो आराम से कोई बात नहीं। ডাল ভাত, ভেজ রুটি আর আচার। গুরু নানক দেবের নাম নিয়ে খেয়ে নিই।
অনেক জায়গায় লঙ্গরে খেয়েছি, এত টেস্টি জানি না, অসাধারণ। আমার বেশি খিদে লেগেছে বলে কিনা জানি না, অসাধারণ লাগছে, অসাধারণ। গুরুদ্বারায় লঙ্গর খেলে অবশ্যই কিছু ডোনেশন দিয়ে দেবেন, আমরাও দিয়ে দিয়েছি। আর বাসন নিজে ধুয়ে নেবেন, ওপরে ধোয়ার জায়গা আছে, প্রত্যেক গুরুদ্বারায় একই সিস্টেম, বাসন ধুয়ে রেখে যাবেন। মেচুকায় যেদিন সাইট সিইং করবেন এখানে দুপুরবেলা আসবেন আর লঙ্গরে লাঞ্চটা করবেন, খাবারটা খাবেন, এটা 100% রেকমেন্ডেড। খাবার তো অসাধারণ, ভালো লাগবে আপনাদের, আর সেই সঙ্গে সময়টাও অনেকটা বেঁচে যাবে। গুরুদ্বারা থেকে খানিকটা এগিয়ে একটা হনুমান মন্দির আছে, সেটা দেখে নিয়ে আমরা ব্যাক করব। আকাশ কিন্তু কালো হয়ে গিয়েছে, মেঘ এসে গেছে, আর সেই আলো নেই। এই হচ্ছে হনুমান মন্দির, আর এখানে একটা দারুণ জিনিস রয়েছে, দেখাচ্ছি আপনাদের। এই হলো মন্দির, মন্দিরের উল্টো দিকে এই পাহাড়ের ওপরে মাঝে একটা পাথরের আকৃতি, এরকমই যে দেখে মনে হবে আপনার পবনপুত্র বজরংবলীর মুখ, এই আকৃতিটা। মন্দির অনেকটাই আন্ডার কনস্ট্রাকশন মনে হচ্ছে, দেখা যাক ভেতরে কি রয়েছে। এই যে মন্দিরের ভেতরে বজরংবলীর মূর্তি, এই হলো মন্দির। এই হনুমান মন্দির থেকে এই সোজা রাস্তা ইয়ারলাং যেতে গেলে পারমিট লাগে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন আলো পড়ে গিয়েছে। এখানে দুটো জায়গায় যাওয়ার জন্য পারমিট লাগবে, একটা হচ্ছে ইয়ারলাং আর একটা হচ্ছে লামাং। লামাংয়ের জন্য পারমিট আমরা পেয়ে যাব কালকে এডিসির অফিস থেকে, মেচুকা বাজারে, সেখান থেকে পারমিট সংগ্রহ করতে পারেন। শুধু আধার কার্ড লাগবে, আর যে হোটেলে থাকছেন সেই হোটেলের নাম আর অ্যাড্রেস লাগবে, আর 200 টাকা করে পার হেড পারমিটের জন্য লাগবে। এই দিকে গুরুদ্বারা আর হনুমান মন্দির, আর এ পাশে ওই লাকি স্টোনটা রাখা আছে, যাচ্ছি সেখানেই। এই ব্রিজটা পেরিয়ে বাদিকে যেতে হবে, এইখান দিয়ে যেতে হবে। বাদিকে খানিকটা গিয়ে নিচে নদীতে যাবার কাঠের সিঁড়ি পেলাম, বেশ খাড়া সিঁড়ি, একটু বিপজ্জনকই। এখানে একটা গুহা রয়েছে ছোট্ট, উঠছি গুহায়। এই নদীতেও একটা লোকগাথা আছে, কেউ যদি চোখ বন্ধ করে জলে হাত ডুবিয়ে রিভার বেড থেকে সাদা পাথর তুলে আনতে পারে, তবে সেই ব্যক্তি লাকি। কালো উঠলে কিন্তু আনলাকি। চোখ বন্ধ করছি, হাত নিচে, কালো কালো উঠেছে, তার মানে আনলাকি। 3 বার চান্স আছে, আরেকবার। কালো, লাকি। সাদা পাথরই নেই, সাদা পাথর তুলবো কোথা থেকে? একটা সাদা পাথর নেই, সবাই সাদা পাথর তুলে এখানে দিয়ে দিয়েছে। ঠিক, সব সাদা পাথর তোলা হয়ে গেছে, এখন যারা তুলবেন সব আনলাকি। এবার একটা লোহার সিঁড়ি বেয়ে এগুলাম গুহার দিকে। এই গুহাতেই নাকি গুরু রিম্পোচে এবং গুরু নানক দুজনেই তপস্যা করেছিলেন, তবে দুজনের সময়কাল সম্পূর্ণ আলাদা। গুরু রিম্পোচের সময়কাল 8ম শতক, আর গুরু নানক এসেছিলেন 15 শতকের শেষের দিকে। চেষ্টা করে দেখছি ভেতর দিয়ে বেরোনো যায় কিনা। এই হচ্ছে কেভের ভেতরটা, সাংঘাতিক চাপা, নিচে এরকম একটা পাটাতন দেওয়া আছে কাঠের, দেখতেই পাচ্ছেন। এই যে আমার ডান কাঁধ আর বাঁ কাঁধ লেগে যাচ্ছে, আর এ পাশ দিয়ে এই যে বেরোনোর জায়গা। আমি এসেছি এ পাশ দিয়ে, এই হচ্ছে কেভ, এপাশ ওপাশ আসার রাস্তা। কোনো রকমে আসা গেল আর কি। বাপ রে বাপ, এই কেভ দিয়ে বেরিয়ে এলাম।
রাস্তাটা এই নেবে এসেছে, আর এইখানে ওই গুহা একদম নদীর পাড়ে চলে গেছে, যেটা দেখালাম। বয়স্কদের জন্য একটু চ্যালেঞ্জিং হবে, ট্রাই না নেওয়াই ভালো হবে বয়স্কদের জন্য। তবে লাকি স্টোন এই গুহার পাথরটা না ওপরে মন্দিরে রাখা যে পাথরটা, এটা আমরা বুঝতে পারছি না, এখানে কেউ নেই, আমরা কনফিউজড আর কি। অরিজিৎ বলছে এই যে গুহাটা দিয়ে পেরিয়ে এলাম এটাই নাকি লাকি স্টোন, এখানে তপস্যা করছিল, তপস্যা করেছিল লাকি স্টোন উপরে। ওই বাঘ এসেছিল যখন, তখন উঠে ওপরে চলে গেছে। যাই হোক, আচ্ছা এখানে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, স্থানীয় জনগণের মধ্যে এই যে কাহিনীটা প্রচারিত রয়েছে, ওখানে গুরুদ্বারায় এটা গুরু নানকের সঙ্গে হয়েছে বলে আমরা শুনলাম। আবার এখানে বোর্ডে লেখা রয়েছে এটা 8ম শতকে গুরু পদ্মসম্ভবার সঙ্গে নাকি হয়েছে, সেরকমটাই লেখা আছে। তিনজন ছিল, বালাজি, মর্দানাজি আর হ্যাঁ, ভাই বালাজি মারদানা, এই দুজনের সঙ্গে গুরু নানক এসেছিলেন, এরকমটাই লেখা রয়েছে। লাকি স্টোন বলে অ্যারোটা এদিকেই দেওয়া ছিল, আমরা এদিকেই নামলাম, ওই নিচে গেলাম, আর এখানে গুরু পদ্মসম্ভবার ছবি এই স্টোনের ওপর আঁকা। কোনটা লাকি স্টোন সেটা বুঝতে পারছি না। এটাই লাকি স্টোন হবে, এই যে এটা, এই পাথরটা, কারণ এখানে এই প্রেয়ার ফ্ল্যাগগুলো তো আছেই, সেই সঙ্গে এখানে দেখুন এই যে প্রদীপ দেওয়া রয়েছে, এই পাথরটাই হবে। আর আরেকটা কারণ হচ্ছে এখানে গুরু পদ্মসম্ভবার ছবি আঁকা রয়েছে, এই যে এখানে, আর এরই একটা অংশ এই যে মন্দিরটা এর ভেতরে রয়েছে। লাকি স্টোন থেকে খানিকটা এগিয়েই একটা ছোট্ট দারুণ সুন্দর ওয়াটারফলসও রয়েছে। এই সিঁড়ি দিয়ে উঠলে লাকি স্টোনের ওপরে ওঠা যাবে, যেখানে গুরু নানক বা পদ্মসম্ভবা বসেছিলেন। এই যে লাকি স্টোনের ওপরটা, এটাই ঢুকে গেছে এই মন্দিরের মধ্যে। আমরা লাকি স্টোনের ওপরের যে সিঁড়ি সেটা দিয়ে উঠে এলাম, আরও ওপরে উঠে গেছে সিঁড়ি, ওপরে কোথায় গেছে জানি না। অরিজিৎ বলছে এটা দিয়ে প্রদক্ষিণ করে পুরো স্টোনটাকে, কিন্তু আমরা উঠেই যাচ্ছি ওপরে। আকাশটা একটু ক্লিয়ার হয়েছে, এদিকে স্নো ক্ল্যাড পিকস দেখা যাচ্ছে, পরে অনেকটাই উঠে এলাম। লাকি স্টোনের পাশেই নদীর দুদিকে জঙ্গলের রং দেখে অবাক হয়েছিলাম আমরা। শীতের পাতা ঝরার দিন আসার আগে কি অপূর্ব রং ধরেছে জঙ্গলে দেখুন। দারুণ একটা ট্যুর চলছে অরুণাচল প্রদেশে আমাদের। মনে এক পরিপূর্ণ তৃপ্তি নিয়ে হোটেলে ফিরে এসেছিলাম সেদিন আমরা। চলুন বুলবুল কি রান্না করছে দেখা যাক। बुलबुल जी क्या हो रहा है? पोर्क हो रहा है? वो बना रहा है सर। कब तक बन जाएगा? नहीं और 10-15 मिनट कहाँ पे हो रहा है? इधर ही हो रहा है सर। प्रेशर कुकर में? इसका बाद हो जाएगा। ও এই হচ্ছে কিচেন আমরা যেখানে আছি সেখানটা। তুমি তো কালকে মাছের ঝোলটা খাওনি, হ্যাঁ মাছের ঝোলটা খাও, কিন্তু খেতে হবে। খাও মাছের ঝোল খাও। কষ্ট করা চলবে না, এই যে ঠিক মাছের আছে, ঝোল। কোথায় দেখি? मसाला जल गरम कर গতকাল আমি না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ও ফাটাফাটি, এটা দেখে এখনই খেতে ইচ্ছে করছে আমার। রান্নাঘরের মাঝে বুখারি, তো আগেও দেখিয়েছিলাম আপনাদের, অরুণাচলে বা আমাদের সিকিমে সব জায়গায় এই জিনিস। ও ফাটাফাটি, আবার আলু দিয়েছে, খেড়ি। ঝোলটা মনে হচ্ছে ফাটাফাটি হয়েছে। হ্যাঁ, ও দুর্ধর্ষ হয়েছে।
हेवी बनी দুরন্ত। दुरंत आप बहुत अच्छा बनाया सबको दे दो ना। আবারও একটা মন ভালো করার রোদ ঝলমলে সকাল অরুণাচলের মেচুখায়। পাহাড়ের ঢাল বেয়ে নেমে এসেছে সবুজ ঘাসের চাদর। দূরে সারি সারি পাইন আর বুনো গাছ। উপত্যকার মাঝখান দিয়ে বয়ে চলা নদী, ঘন নীল আকাশ, মাঝে মাঝে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে ধীর গতিতে। কোথাও কোনো কোলাহল নেই, নেই কোনো তাড়াহুড়ো। মিঠে রোদে হালকা ঠান্ডা পাহাড়ি বাতাসের ছোঁয়া। মনে পড়ে যাচ্ছে তপন সিনহার কথায় লোপামুদ্রা মিত্রের গাওয়া সেই গানটি, আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি, এক মুঠো রোদ ধরতে। প্রকৃতি আজ যেন দুহাত বাড়িয়ে ডাকছে আমাদের। আজকে প্রকৃতির চারিদিকে নতুন জীবনের ডাক। কবিগুরুর লেখা সেই লাইন দুটি মনে পড়ে যায়, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। মেচুকার এই রৌদ্রছড়া পাহাড়ে দাঁড়িয়ে সত্যিই মনে হয় বেঁচে থাকাটাই এক আশীর্বাদ, আর প্রকৃতির কোলে কাটানো প্রতিটা মুহূর্ত এক অমূল্য উপহার। আজকে আমরা যাব ইয়ারলুং হয়ে লামাং। এই পথে পারমিট লাগে। মেচুকা বাজারে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনারের অফিসে হাতে হাতে পারমিট পাওয়া যায়, তবে আগের দিন করে রাখলেই ভালো। পারমিটের জন্য কোনো ছবি লাগবে না, লাগবে শুধু আধার কার্ড আর 200 টাকা প্রতিজন। এই পথে মোট 4টি চেকপোস্ট রয়েছে। আপনি যে পারমিটটি পাবেন তার 4 কপি জেরক্স করে আনতে হবে। প্রত্যেক চেকপোস্টে একটা করে কপি জমা নেবে। আমরা 2টো চেকপোস্ট পেরিয়ে এলাম, সামনে আরও 2টো রয়েছে। রাস্তা একটু খারাপ। মেচুকা বাজার থেকে লামাংয়ের ডিস্ট্যান্স 37 কিলোমিটার। রাস্তাটা একটু খারাপ, কিন্তু একটা কথা আছে না, ব্যাড রোড often leads to beautiful destinations. পাহাড়ের গা ঘেঁষে নেমে আসা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এই পথ, আর জঙ্গলের কি অপূর্ব রং এখানে। কোথাও আবার ছোট ছোট ঝর্ণা এরকম। এটা হচ্ছে জং বাহাদুর ওয়াটারফল। এত সুন্দর পথ খুব কমই দেখেছি। লাস্ট চেকপোস্ট থেকে আরও 700 মিটার হেঁটে যেতে হবে আমাদের। আমরা যেখান থেকে হাঁটা শুরু করলাম সেখানে 4th চেকপোস্ট। গাড়ি এরপরে আর আসবে না। চেকপোস্ট থেকে ঢুকতেই বাহাতে একটা হেলিপ্যাড, তার এক প্রান্তে লেখা রয়েছে এই আই লাভ ইন্ডিয়া, আর ডান দিকে ওই রাস্তা, ওটাই চলে গেছে লামাংয়ে হেলি ক্র্যাশ সাইটে। হালকা চড়াই হালকা উতরাই এই পথ চলেছে। ওই যে সোজা পাহাড় দেখতে পাচ্ছেন, ওটা তিব্বত। এখানে একটা হেলিকপ্টার ক্র্যাশ ল্যান্ড করেছিল 25-30 বছর আগে, সেটাই দেখতে যায় লোকে। তাছাড়া আর তেমন কিছু সৌন্দর্য এখানে নেই। আসার পথটা অসাধারণ। क्या बना रहे हो? सब्जी बना रहा है। सब्जी? हम काम से है सर। ठीक। क्या है यहाँ पे? कुछ भी नहीं सर, ऐसे घूमने के लिए। हेलीकॉप्टर क्रैश पॉइंट। सर कब तक सामने में सर, इधर ही आप जाएगा सर। ओके, मौसम भी खुल गया सर, अच्छा है। চলো দেখতে। সামনে ওই হেলিকপ্টারটা দেখা যাচ্ছে। এখানে একটা ছোট্ট খোলা রয়েছে, ওপরে একটা ব্রিজও আছে, ওই ব্রিজ দিয়ে আমরা যাব। আর উল্টো দিকে এই দেখুন, এখানেই সেই হেলিকপ্টার যা ক্র্যাশ ল্যান্ড করেছিল 25-30 বছর আগে। এই হচ্ছে সেই হেলিকপ্টার। কিছুই আর অবশিষ্ট নেই খোলসটা ছাড়া। জানি না এর ইতিহাস কি, সেভাবে কোথাও কিছু লেখাও নেই। এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের হেলিকপ্টার ছিল। কি কারণে এটা ক্র্যাশ করেছে সেটা আননোন।
এই লামাং আসার পথটা অসাধারণ, কিন্তু এখানে এসে যা প্রাপ্তি হলো সেটা কিন্তু সেইভাবে উল্লেখযোগ্য কিছু নয়। অথচ এখানে আসতে মোটামুটি ঘন্টা দুয়েক সময় লেগেছে আমাদের। রাস্তাটা মাঝে মাঝে বেশ খারাপ। তো আমার রেকমেন্ডেশন হবে যে এখানে যদি সময় কম থাকে আসার প্রয়োজন নেই, প্লাস পারমিট করাতে হবে এবং 200 টাকা করে পার হেড পারমিটে খরচ। যদি শুধুমাত্র রাস্তার সৌন্দর্যটাকে উপভোগ করতে চান তাহলেই এই লামাং প্ল্যান করুন, এবং একটা সম্পূর্ণ বেলা যদি সঙ্গে থাকে, এবং খুব তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবেন। সকাল 8টার মধ্যে মেচুকা থেকে বেরিয়ে পড়তে চেষ্টা করবেন, নাহলে কিন্তু এখানে এসে খুব একটা ভালো কিছু পাবেন না। এই রাস্তাতে প্রথমে পড়বে লাকি স্টোন, তারপর গুরু নানকের সেই মন্দির, নানক লামার মন্দির বা গুরুদ্বারা, আর তারপরে হনুমান মন্দির। ওই হনুমান মন্দির অবধি আসতে কোনো পাস লাগে না, আপনারা ওই পর্যন্ত আসুন, তারপর ফিরে যান, সেটাই ঠিকঠাক হবে। মেচুকার ঠিক দক্ষিণ দিকে ওভারলুকিং মেচুকা একটা মনাস্ট্রি রয়েছে, সামথিং চোলিং মনাস্ট্রি। এখান থেকে মেচুকা দারুণ সুন্দর দেখা যায়। সামতান চোলিং। নতুন একটা বিল্ডিং এখানে কনস্ট্রাকশন হচ্ছে, ওইখানটায় মনাস্ট্রিটা, আর এখানে এটা হচ্ছে ভিউ পয়েন্ট, মনাস্ট্রি ভিউ পয়েন্ট। এখানে একটা ক্যাফেও রয়েছে, দেখুন একবার ভিউটা অসাধারণ। ওয়াও! মেচুকায় সেদিন চাঁদ উঠেছিল, পূর্ণিমার চাঁদ। অসম্ভব সুন্দর মায়াময় লাগছিল রাতের মেচুকাকে। এটা হচ্ছে মেচুকার মূল চক, ছোট্ট একটা মার্কেট, খাবার দোকানও বেশ কিছু রয়েছে। মেচুকায় আজ আমাদের শেষ দিন। সকালে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম। আজকে ফিরে যাব আলোতে। তবে আজ ফিরতি পথ ধরবার আগে দেখে নেব দার্জিলিং গ্রাম। হ্যাঁ, ঠিকই শুনছেন, দার্জিলিং। যে নামের থেকে উৎপত্তি আমাদের প্রাণপ্রিয় নাম দার্জিলিংয়ের, সেই দার্জিলিং নামেই এখানে একটা অসাধারণ সুন্দর গ্রাম রয়েছে, মেচুকার কাছেই। তবে এখন নদীর ওপর ব্রিজ ভেঙে যাওয়ায় গাড়ি নিয়ে অনেকটা ঘুরে নদী পেরিয়ে যেতে হয়। আমরা ঠিক করেছিলাম পায়ে পায়ে কাছেই ঝোলনা ব্রিজ পেরিয়ে নদীর ওপারে রাস্তায় গিয়ে বুলবুলের জন্য অপেক্ষা করব, আর বুলবুল গাড়ি নিয়ে সেই মনাস্ট্রির কাছে ব্রিজ পেরিয়ে চলে আসবে। ব্রিজ ঠিক থাকলে মেচুকা থেকে দার্জিলিং মাত্র 7 কিলোমিটার, আর এখন ঘুরপথে 20 কিলোমিটার। এখানে এইরকম অনেকগুলো ব্রিজ করা রয়েছে মেচুকায় নদীর এপার ওপার করার জন্য। আচ্ছা, দার্জিলিং যাওয়ার জন্য এখন ওপাশে যে ব্রিজটা ছিল সেটায় কাজ হচ্ছে, সেই জন্য অনেকটা দূর ঘুরে নদীর ওপারে যেতে হবে গাড়ি নিয়ে যদি যেতে চান। হেঁটে যেতে গেলে এখান থেকে 6-7 কিলোমিটার টাইম লাগবে। আমরা গাড়ি ছেড়ে দিলাম, ও ঘুরে আসছে, আমরা ব্রিজ পেরিয়ে হেঁটে এলাম। মেচুকা এই উপত্যকায় অনেকগুলো ছোট ছোট গ্রাম আছে,
যেমন এই গ্রামটার নাম নদীর এপারে, এটার নাম হচ্ছে সিংবীর ভিলেজ। এই ছোট্ট ছবির মতো গ্রামের মধ্যে দিয়ে সেদিনের হাঁটা আমাদের অনেক সুন্দর ট্রেককেও হার মানাবে। ছোট ছোট কাঠের বাড়ি, তবে লোকজনের দেখা নেই। কোলাহলবিহীন শান্ত গ্রামটি যেন নিজেই কোনো নিবিড় ধ্যানে মগ্ন। দুদিকে চোখ মেলে দেখতে দেখতেও আঁশ মিটছিল না আমাদের। নদীর পাড় থেকে রাস্তা অবধি প্রায় 1.5 কিলোমিটার পথ। আমরা পৌঁছানোর সাথে সাথেই বাবুল ঘুরপথে গাড়ি নিয়ে চলে এলো। পাহাড়ের কোলে ছোট্ট রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা। এখানে এলে আপনার নেশা নামবে না, আপনি বুঁদ হয়ে থাকবেন আর মন চাইবে না এই শান্তি ছেড়ে ফিরে যেতে। গাড়িতে খানিকক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম দার্জিলিং। পাহাড়ের কোলে ছোট্ট একটা ছবির মতো গ্রাম, পাশ দিয়ে তরতর করে বয়ে চলেছে এক পাহাড়ি নদী। এখান থেকে দিল্লি হচ্ছে 2631 কিলোমিটার, আর লন্ডন হচ্ছে 7787 কিলোমিটার। দার্জিলিংয়ের এই জায়গাটাকে বলা হয় সলমান খান পয়েন্ট। তার কারণ হচ্ছে 2017-18 সালে সলমান খান এখানে এসেছিলেন, লাঞ্চ করেছিলেন, এবং তারপর এখানে একটা সাইকেল এক্সপিডিশন হয়েছিল, সেটা ফ্ল্যাগ অফ করেছিলেন, নিজের সাইকেলও চালিয়েছিলেন খানিকটা। সেই জন্য তারপর থেকে এই পয়েন্টটাকে বলা হয়, এই জায়গাটাকে বলা হয় সলমান খান পয়েন্ট। চারিদিকে ঘাসের চাদরে মোড়া পাহাড়ের মাঝে এই ছোট্ট গ্রামটি অনাবিল অপার শান্তির সমুদ্রে যেন ডুবে রয়েছে। একবার ভেবে দেখুন, ঠিক বর্ষার পরে এই জায়গা কতটা সবুজ থাকবে। ধূসর ঘাসের গালিচা তখন গাঢ় সবুজ, অক্টোবরের নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ। সেই সময় দেবতারা বোধহয় মর্তে এখানেই নেমে আসেন। এখানে দার্জিলিংয়ে একটা পুরনো মনাস্ট্রি আছে, সেখানেই যাচ্ছি এখন। আমরা এখন দার্জিলিংয়ের পুরনো মনাস্ট্রির সামনে, কিন্তু মনাস্ট্রির গেটের তালা। দারুণ সুন্দর মনাস্ট্রি, যেরকম হয় কালারফুল সেরকমই। ওয়াও, একজনকে পাওয়া গেছে, উনি দরজা খুলছেন। মনাস্ট্রির নাম হচ্ছে পালদেন থুবুয়াং মনাস্ট্রি। এই যে ছোট্ট গ্রাম দার্জিলিং, আমাদের দার্জিলিংয়ের সঙ্গে নামের মিল রয়েছে, কিন্তু এটার সঙ্গে দার্জিলিংয়ের কোনো মিল নেই। দর্জে কথাটার মানে খুব সম্ভবত থান্ডার, বজ্র, আর লিং মানে ল্যান্ড, দ্য ল্যান্ড অফ থান্ডার। মনের মধ্যে এক অনাবিল শান্তি আর সন্তুষ্টি নিয়ে ফেরার পথ ধরেছিলাম সেদিন। শেষবারের মতো আরেকবার মেচুকা ভ্যালিকে প্রাণ ভরে দেখে আলগের পথ ধরেছিলাম আমরা। শেষ হলো আমাদের এইবারের অফবিট অরুণাচল সিরিজ। হ্যাঁ, আনিনি সহ আরও বেশ কিছু জায়গা বাকি থেকে গেল। কথা দিচ্ছি, সেই সব জায়গা অবশ্যই আসব আর তুলে ধরব আপনাদের সামনে। অরুণাচলের যে কোনো জায়গায় ভ্রমণের জন্য যোগাযোগ করতে পারেন এক্সপ্লোরার শিবাজি অ্যান্ড স্বপ্নদ্বীপ হলিডেজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে। ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি অক্ষরারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড়গড়ি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বী।